হাই এভরিওয়ান। এর আগে আমি রিসার্চ ইউনিভার্সিটিতে আসলে অনেক কথা বলছি। লাইক ওইখানে অফার লেটার পাওয়ার জন্য আপনাদের অ্যাপ্রোচগুলো আসলে কীরকম হওয়া উচিত এটা নিয়ে কথা বলছি। আই মিন ওইখানে ইউনিভার্সিটি সিলেকশন কীভাবে করবেন, সাবজেক্ট সিলেকশন কীভাবে করবেন, তারপর মোস্ট ইম্পর্ট্যান্টলি মোটিভেশন লেটারটা কীভাবে লিখবেন, ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নেবেন। এই সবগুলোই আসলে আমি বেশ কয়েকবার বলছি, বাট অ্যাপ্লাইড সায়েন্সের মাস্টার্স নিয়ে আসলে সেরকমভাবে কথা বলা হয় নাই। সো এই ভিডিওটা পার্টিকুলারলি যারা ইভেন জানুয়ারি সেশনও না, সেপ্টেম্বর 2024 সেশনে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এখানে আমি এক্সপ্লেইন করব যে কোন কোন রুলস বা গাইডলাইন্সগুলো ফলো করলে বা কীভাবে আপনাদের অ্যাপ্রোচ আসলে কীভাবে হওয়া উচিত, যেটা হইলে যে আপনাদের অফার লেটার পাওয়ার পসিবিলিটিটা আসলে অন্যদের চেয়ে অনেক বেশি থাকবে। অ্যান্ড এই ভিডিওটা বানাচ্ছি এই জন্য যে আচ্ছা, এটা আমি যে পরে বলবো যখন মেইন টপিকে যাব ওই টাইমে। মেইন টপিকে আসি, সেটা যে আমি যখন এই যে সেপ্টেম্বর 2023 সেশন, এটার অ্যাপ্লিকেশনটা হয়েছিল জানুয়ারিতে। তো ওই জানুয়ারির টাইমে আসলে কিছু এই অ্যাপ্লাইড সায়েন্সে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিছু ডকুমেন্টস আমার রিভিউ করার সুযোগ হয়েছিল। তখন আমি দেখছিলাম যে তাদের কন্টেন্টগুলো আসলে ওকে ছিল, বাট ওইখানে তারা অনেক গাইডলাইন্সগুলো আসলে ফলো করে নাই। বাট গাইডলাইন্স ফলো করা অনেক ইম্পর্ট্যান্ট ব্যাপার। এখন কথা কিসের গাইডলাইন্স, সেটাতে আসি। নর্মালি এটা জানতে হলে আপনাকে আসলে জানতে হবে যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্সের ক্ষেত্রে স্টুডেন্ট সিলেকশনটা কীভাবে হয়। ইউজুয়ালি আপনারা এটা হয়তো বা ধরে রাখছেন যে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে হয়। হ্যাঁ, এটা ট্রু, বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা যে প্রি টাস্কের মাধ্যমে স্টুডেন্ট সিলেক্ট করে। অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্সের জন্য স্টুডেন্ট সিলেকশনটা হয় দুইভাবে। নাম্বার 1 যে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে, নাম্বার 2 প্রি টাস্কের মাধ্যমে। সো আজকে আমি কথা বলবো প্রি টাস্কটা নিয়ে, কারণ আমি মনে করি যে সকল ইউনিভার্সিটিতে প্রি টাস্কটা থাকে ওইগুলোতে অফার লেটার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যদি আপনি তাদের গাইডলাইন্সগুলো ফলো করে সব কিছু ঠিকমতো ডেলিভার করতে পারেন। সো এখানে প্রি টাস্কটা আসলে কি সেটা আপনাদেরকে জানতে হবে। প্রি টাস্কটা যে ইউজুয়ালি দুইটা পার্টে ভাগ থাকে। নাম্বার 1 যে রিটেন পার্ট, নাম্বার 2 একটা ভিডিও প্রেজেন্টেশন পার্ট। সো এই রিটেন পার্টে দেখা যায় যে আপনাকে কোনো একটা টপিক দিয়ে বলল যে এটার উপর যে লিখো, এবং সাথে কিছু গাইডলাইন্স থাকে। একইভাবে ভিডিও প্রেজেন্টেশনের ক্ষেত্রেও আপনাকে সার্টেন একটা ডিউরেশন দিবে এবং বলবে যে ভিডিওটা রেডি করে আপলোড দাও। এতটুকুই। এটা যে প্রি টাস্ক। সো এখানে আমি অ্যাকচুয়ালি আলোচনা করব যে কী গাইডলাইন্সগুলো আসলে থাকে আর আপনাদের কীভাবে সেটা ফলো করতে হবে, এতটুকুই। হয়তো আপনারা মনে করতেছেন যে গাইডলাইন্স এটা এত এটা কি এমন জিনিস যে আমি ভিডিও রেডি করতেছি, বাট দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। লাইক আপনারা দেখা যায় যে ইন মোস্ট অফ দ্য কেসে যে ওই ছোটো ছোটো ইনফরমেশনগুলো আসলে করেন, কি বলে এটাকে অ্যাভয়েড করেন। বাট ওরা যখন মার্কিং করে তখন অবভিয়াসলি তারা সব কিছু চেক করে যে একটা স্টুডেন্টস আসলে তাদের দেওয়া গাইডলাইন্সগুলো ফলো করছে কিনা। আমি এই ভিডিওতে দুইটা ইউনিভার্সিটির প্রি টাস্কের ভেতরে কম্পেয়ার করবো এবং পরবর্তীতে ডিটেলসে বলবো যে আসলে কোথায় কি করা উচিত আপনাদের। ফার্স্ট অফ অল আমি যেটা নিয়েছি সেটা আরকাডা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এখানে দুইটা পার্ট, একটা থিসিস প্রপোজাল, যেটাকে রিটেন পার্ট বলি বা একটা এসে রাইটিং পার্ট বলি, অ্যান্ড সেকেন্ড পার্ট যে মোটিভেশনাল ভিডিও। আর একটা নিয়েছি তাম্পেরো ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেরটা। ওইখানেও আসলে সেম, সরি প্রোগ্রামটার নাম আসলে মেনশন করতে আমি ভুলে গেছি। এনিওয়ে, সো দুইটাই আসলে বিজনেস রিলেটেড প্রোগ্রাম, অ্যান্ড এইখানে দুইটার ক্ষেত্রে আসলে আপনার এই থিসিস প্রপোজাল বা এসে রাইটিং পার্ট এবং যে ভিডিও প্রেজেন্টেশন পার্ট আছে। এখন দেখেন আরকাডা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে তাদের গাইডলাইন্সগুলো যে আপনি যে থিসিসটা বা এসেটা লিখবেন সেটা মিনিমাম 1000 ওয়ার্ডের ভেতরে হইতে হবে। এরপরে যে 3 থেকে 5টা একাডেমিক রেফারেন্স থাকতে হবে সেইখানে, এবং আপনি যে ফন্টটা ইউজ করবেন সেটা যে টাইমস নিউ রোমান, এবং এটা সাইজ হইতে হবে 12। এরপরে দুইটা লাইনের ভেতর স্পেস হইতে হবে 1.5, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনি যে রেফারেন্সিংটা ইউজ করবেন সেটা যে হার্ভার্ড স্টাইলে হইতে হবে। আমি পরবর্তীতে এটা ডিটেইলসে আসতেছি। এবং আরকাডা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে আপনার ভিডিও প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলতেছে ম্যাক্সিমাম ডিউরেশন হইতে হবে 5 মিনিটস। এরপর তাম্পেরো ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এইখানে যে রিটেন পার্টটা আছে সেইখানে তারা বলতেছে যে আপনার যে লেখাটা হবে ওইটার লেন্থ হবে 4000 থেকে 6000 ক্যারেক্টার্স এবং রেফারেন্স ইউজ করতে হবে। এছাড়া আর কোনো গাইডলাইন্স নাই, এবং তাদের যে ভিডিও প্রেজেন্টেশন সেটার লেন্থ হইতে হবে 90 সেকেন্ডস। সো
দুইটা আপনি এই দুইটা প্রিটাক্স, দুইটা ইউনিভার্সিটির দুইটা প্রিটাক্স আমি যেগুলা বললাম, আপনারা দেখতেছেন যে হিউজ ডিফারেন্স। নাম্বার 1, আপনার আর্কাডা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে বলতেছে ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে 1000 ওয়ার্ড। এখন আপনি যদি মনে করেন যে 300-400 ওয়ার্ডের ভেতরে আপনি আপনার এসেটা কমপ্লিট করে দিলাম, তখন যেটা হবে, আপনি কিন্তু এখানে অর্ধেক ওয়ার্ডও ইউজ করেন নাই। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি 700-800 বা 900 ওয়ার্ড লিখতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়ার্ড লিমিট, এটা দেখে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো 1000 ওয়ার্ডের কম লিখতেছি, সো 200-300 ওয়ার্ড বা 400-500 ওয়ার্ড লিখলে কী হয়? নো, এটা না। একটা থিসিস প্রপোজাল মানে অনেক কিছু, সেখানে অনেক কিছু থাকতে হবে। সো আপনাকে সেইভাবেই আসলে রেডি করতে হবে। মোটামুটি 700-800 বা 900 ওয়ার্ড হইলে সবচেয়ে ভালো হয়। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, 3 থেকে 5টা একাডেমিক রেফারেন্স ইউজ করতে হবে, এবং রেফারেন্সগুলো হইতে হবে আপনার হার্ভার্ড স্টাইলে, মানে রেফারেন্সিংটা করতে হবে। অর্থাৎ আপনি এখানে মিনিমাম 3টা রেফারেন্স ইউজ করবেন, ম্যাক্সিমাম 5টা ইউজ করতে পারবেন, এবং ফরম্যাটটা হইতে হবে হার্ভার্ড স্টাইলে। আপনারা অলরেডি যারা এটা সম্পর্কে জানেন যে বিভিন্ন স্টাইলে রেফারেন্সিং করা যায়, সো আপনাদেরকে অবভিয়াসলি হার্ভার্ড স্টাইলটা ফলো করতে হবে। এবং আপনি যদি 3টার কম রেফারেন্স ইউজ করেন বা 5টার বেশি ইউজ করেন, তখন কিন্তু আপনি রুলস ভায়োলেট করতেছেন। এবং অ্যানাদার 2 ইম্পর্টেন্ট থিংস, সেটা হচ্ছে যে টাইমস নিউ রোমানে আপনার ফন্টটা হইতে হবে টাইমস নিউ রোমানে, এবং এটা সাইজ হইতে হবে 12, এবং 2টা লাইনের ভেতর স্পেসিং হইতে হবে 1.5। সো দেখেন এখানে কিন্তু অনেকগুলো গাইডলাইন্স আছে। আপনি যখন এই কন্টেন্টটা লিখবেন, লেখার পরে যখন সাবমিট করবেন, তারা তো আপনার কন্টেন্টের কোয়ালিটি তো দেখবেই, প্লাস এটাও অবশ্যই তারা দেখবে যে একটা স্টুডেন্টস এটা যে লিখছে, তারা আমরা যে গাইডলাইন্সগুলো দিয়েছি এই গাইডলাইন্সগুলো ফলো করছে কিনা। আপনি যত ভালো কন্টেন্টই লিখেন না কেন, আপনি যদি এই হার্ভার্ড রেফারেন্সিং স্টাইল না ইউজ করেন, আপনার রেফারেন্স নাম্বার যদি 5টার বেশি হয় বা 3টার কম হয়, বা এই লাইন স্পেসিং যদি 1.5 না হয়ে অন্য কোনো কিছু হয়, তো অবভিয়াসলি আপনি ধরে নেন যে আপনি অনেক পয়েন্ট কম পাবেন। কারণ তারা এই প্রতিটা জিনিস খুঁটায় খুঁটায় দেখে যে একটা স্টুডেন্ট আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করছে কিনা। সো আপনি যখন এই আর্কাডার এটা ইউজ করবেন, বা অন্য যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে যখন আপনি এই এসে পার্টটা লিখবেন, তখন অবভিয়াসলি এই যে ছোট ছোট ইনফরমেশন, ক্রুশিয়াল ইনফরমেশনগুলো আছে, অবভিয়াসলি আপনাকে সেগুলো ফলো করতে হবে, না হলে কিন্তু আপনার পয়েন্টস কাটা যাবে। এবার দেখেন আপনি তাম্পেরে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র বলছে যে আপনি 4000 থেকে 6000 ক্যারেক্টার্সের ভেতরে থাকতে হবে এবং রেফারেন্স ইউজ করবেন। এটা অনেকটা ফ্রি স্টাইল রাইটিং বলবো, কারণ এখানে তারা হচ্ছে যে শুধুমাত্র একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ডের লিমিটেশন। বাট কতগুলা রেফারেন্স ইউজ করতে হবে, রেফারেন্সিং স্টাইল কী হবে, কোন ফন্ট ইউজ করবেন, স্পেসিং কত হবে, ফন্টের সাইজ কত হবে, কোনো কিছুই বলা নাই। সো আপনি স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়তো টাইমস নিউ রোমান ইউজ করলেন, অ্যান্ড ফন্ট সাইজ 12, স্পেসিং আপনার যেরকমভাবে মন চায়। বাট স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যে ফিনল্যান্ডে দেখা যায় মোটামুটি সব জায়গাতেই 1.5 ইউজ করে। সো আপনারা এটা হচ্ছে নিজেদের মতো করে রেডি করে নিতে পারেন। এটা চলে গেল এসে পার্ট। অ্যান্ড এরপরে হচ্ছে যে আপনার ভিডিও প্রেজেন্টেশন, এটাকে অনেকটা মোটিভেশনাল ভিডিও বলা চলে। আর্কাডা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে বলা আছে 5 মিনিটস, এবং তাম্পেরে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে বলা আছে আপনার 90 সেকেন্ডস। একটা ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু আপনার ভিডিও প্রেজেন্টেশন এবং থিসিস প্রপোজাল বা এসে পার্ট যেটা বলতেছি, এদের জন্য কিন্তু আলাদা আলাদা মার্কিং থাকে। এখন আপনি দেখেন আর্কাডার ক্ষেত্রে আপনি 5 মিনিটস পাচ্ছেন বলার জন্য, মানে অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করার জন্য যে আপনি এই পজিশনটার জন্য এলিজিবল। বাট আপনি হচ্ছে যে তাম্পেরে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে অনলি 90 সেকেন্ডস পাচ্ছেন তাদেরকে কনভিন্স করার জন্য। ওকে, সো এই যে এখানে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা এখানে ফ্যাক্টরটা হচ্ছে টাইম, যে আপনি কত টাইম পাচ্ছেন, এটার উপর বেস করে আসলে আপনার ভিডিওর কন্টেন্টগুলো রেডি করতে হবে। যদিও হচ্ছে ওইখানে কিছু গাইডলাইন্স ছিল, আমি এখানে লিখি নাই সেগুলা, বাট ভিডিওর ডিউরেশনের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে যে কন্টেন্টগুলো রেডি করতে হবে। এইখানে ফর এক্সাম্পল দেখেন যেটাতে 5 মিনিটস ডিউরেশন, ওইখানে আপনি অনেক কিছু বলতে পারবেন। ফর এক্সাম্পল আপনি আপনার এসএসসি, এইচএসসি যদি ব্যাচেলর কমপ্লিট করেন সেটা সম্পর্কে বললেন, মাস্টার্স কমপ্লিট করলে সেটা সম্পর্কে বললেন, ইভেন আপনি যদি কোনো প্রজেক্ট বা থিসিস করেন সেটা সম্পর্কে বললেন, কারেন্টলি কোন জব করতেছেন, জবের রেসপন্সিবিলিটি কী, এইগুলা বললেন। এরপরে হচ্ছে যে আপনি কেন ফিনল্যান্ড চুজ করলেন, তারপর এই ইউনিভার্সিটি কেন চুজ করলেন, এই প্রোগ্রাম কেন চুজ করলেন, এই প্রোগ্রাম থেকে আপনার এক্সপেকটেশনটা আসলে কি, এটা আপনার ফিউচার ক্যারিয়ারটাকে আসলে কিভাবে ইনফ্লুয়েন্স করবে, তারপর হচ্ছে যে আপনি এইখানে কী টাইপের রিসার্চ করতে চান, এরপর হচ্ছে যে আপনি
বা হচ্ছে আপনি যদি এখানে মাস্টার্স শেষ করে দেশে ব্যাক করতে চান, ইন দ্যাট কেস আপনি দেশে যে জবটা করতেন ওই জবের পজিশনটাকে আপনার কারেন্ট এডুকেশন বা কারেন্ট স্টাডি আপনি যেটা পড়াশোনা করতে আসবেন এটা আসলে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারবেন। মানে হচ্ছে যে আপনি কিন্তু এই 5 মিনিটস ডিউরেশনে অনেক কিছুই বলতে পারতেছেন, ওকে। বাট এই যে 90 সেকেন্ডসের যে ডিউরেশন, এখানে আপনি মাত্র 1.5 মিনিট সময় পাচ্ছেন অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করার জন্য। সো আপনি কিন্তু এখানে চাইলে আপনার এসএসসি, এইচএসসি কী জব করতেছেন, আপনি কী থিসিস করছেন, কোনো ভলান্টারিং অ্যাক্টিভিটিসের সাথে আপনি জড়িত ছিলেন কিনা, এত কিছু আসলে বা ফিনল্যান্ড কেন চুজ করছেন, এত কিছু কিন্তু আপনি বললে দেখা যাবে যে আপনি এই 1.5 মিনিটের ভেতরে আসলে কভার করতে পারবেন না। সো আপনাকে এখানে থিঙ্ক করতে হবে যে কোন কোন ক্রুশিয়াল ইনফরমেশনগুলো আমাকে এই 90 সেকেন্ডসের ভেতরে ডেলিভার করতে হবে। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে আপনি ব্যাচেলর বা মাস্টার্স কবে শেষ করছেন, কোন প্রোগ্রাম পড়ছেন, বা হচ্ছে যে আপনি কারেন্টলি কী জব করতেছেন, আপনার এই জবের রেসপন্সিবিলিটি কী, এবং আপনি এই প্রোগ্রামে কেন অ্যাপ্লিকেশন করতেছেন, বা এই প্রোগ্রামের আউটপুটটা আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য আসলে কীভাবে ইম্পর্টেন্ট। মানে আপনি কারেন্ট যে জবটা করতেছেন বা আপনার ফিউচার যে ক্যারিয়ার প্ল্যান ওটার সাথে এই কারেন্ট আপনি যে প্রোগ্রামটাতে অ্যাপ্লিকেশন করতেছেন ওটা কীভাবে রিলেটেবল, এই ব্যাপারটাকে আসলে মানে একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে। তাহলেই দেখা যাবে যে আপনি শর্ট ডিউরেশনের ভেতরে আপনি অ্যাডমিশন কমিটিকে খুব ভালোভাবে কনভিন্স করতে পারবেন যে এই প্রোগ্রামটা কেন আপনার জন্য এলিজিবল, বা আপনি কেন অন্যান্য ক্যান্ডিডেটের চেয়ে হচ্ছে যে এলিজিবল। সো এখানে ভিডিও প্রেজেন্টেশন রেডি করার ব্যাপারে আমার যে সাজেশনটা আপনাদের থাকবে সেটা হচ্ছে যে ডিউরেশনের উপর ডিপেন্ড করে আপনি কিছু কন্টেন্ট পয়েন্ট আউট করেন যে এই পয়েন্টগুলো আপনি বলবেন। এরপরে হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা ডেমো ভিডিও রেডি করতে পারেন। তারপরে দেখেন যে আপনার কত সময় লাগে, এটার উপর বেস করে আপনি কিছু পয়েন্ট বাদ দিয়ে দেন। মানে ওই টাইম ফ্রেমের ভেতরে রাখতে যে আপনি কিছু পয়েন্ট বাদ দিয়ে দেন যে ওকে ফাইন, আমার এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যদি রাখি তাহলে আমি 5 মিনিট হোক বা 1.5 মিনিট হোক আমি শেষ করতে পারতেছি। এইভাবে আপনি ভিডিওটা রেডি করে কয়েকবার মানে ডেমো রেডি করেন অ্যান্ড ফাইনাল একটা ভিডিও রেডি করেন। একবারেই আপনি কখনোই হচ্ছে যে ফাইনাল ভিডিওটা রেডি করবেন না। অ্যান্ড ওয়ান মোর থিং, যে আপনি যদি মনে করেন যে আমার কন্টেন্ট ওকে আছে, নো, আপনি আপনার ইংলিশের ডেলিভারি স্কিলটা আসলে কীরকম, তারপর আপনার সেন্টেন্স মেকিং ক্যাপাবিলিটি কীরকম, এগুলা কিন্তু এই ভিডিও প্রেজেন্টেশনের ভেতরে অবজার্ভ করা হয়। সো শুধুমাত্র কন্টেন্ট ভালো হইলেই হবে না, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিলটাও বা প্রফিসিয়েন্সিটাও কিন্তু এখানে দেখা হয়। সো এই ব্যাপারগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এতটুকুই মূলত এই ভিডিওটার মেইন উদ্দেশ্যটা ছিল এটাই যে এখানে যে গাইডলাইন্সগুলো দেওয়া আছে বা ভিডিও ডিউরেশন, এগুলোর উপর বেস করে আসলে আপনাদের অ্যাপ্রোচ কী হওয়া উচিত সেটা নিয়ে মূলত কথা বলার ছিল। কারণটা এই যে এখানে যে গাইডলাইন্সগুলোর কথা বললাম না আমি, আর শুরুতে কিন্তু আমি একটু বলছিলাম যে আমি কিছু অ্যাপ্লিক্যান্টের ডকুমেন্টস আসলে রিভিউ করার সুযোগ হয়েছিল। তো দেখা গেছিল যে তারা কিন্তু এখানকার গাইডলাইন্সগুলো ফলো করে নাই, যদিও তাদের কন্টেন্ট ভালো ছিল। কিন্তু কন্টেন্ট ভালো থাকলেও তো হচ্ছে না, আপনাকে অবভিয়াসলি গাইডলাইন্স ফলো করতে হবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ভিডিও প্রেজেন্টেশন এসেটা রেডি করার সময় দেখবেন যে ইউনিভার্সিটি থেকে আসলে বাই ডিফল্ট কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করবে, বাট সবসময় যে হচ্ছে যে সেই ম্যাটেরিয়ালসের ভেতরেই আবদ্ধ থাকতে হবে এরকম না। আপনি অনলাইনেও অন্যান্য ম্যাটেরিয়ালস সার্চ দিয়ে খুঁজে বের করে সেটা ইউজ করতে পারেন। ইট ডাজেন্ট ম্যাটার। সবসময় আপনি যদি ওইগুলোতে স্ট্রিক্ট থাকেন তাহলে দেখা যাবে যে আপনার জন্য লেখাটাও আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। সো এতটুকুই। আমি আশা করব আপনারা যারা হচ্ছে যে এই প্রি-টাস্ক যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সেখানে যদি এরকম প্রি-টাস্ক থাকে তো অবভিয়াসলি আপনারা সেই গাইডলাইন্সগুলো ফলো করে যদি আপনারা আপনাদের কন্টেন্টগুলো রেডি করেন তাহলে অবভিয়াসলি আপনাদের অফার লেটার পাওয়ার চান্স অন্যদের চেয়ে অনেক বেশি থাকবে। সো আজকে এতটুকুই।